আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের বেঙ্গলি মাইনর পেপার রয়েছে, বিশেষ করে 3 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা ভর্তি হয়েছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। আর তোমরা চাইলে ভিডিওতে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে। সেই সঙ্গে যদি আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মাইনর 2, তোমাদের এখানে কোর্স কোড লেখা রয়েছে। বড় প্রশ্নের সাজেশন তুলে ধরবো। তোমাদের 3 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি কোর্স। এই কোর্সে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটিও আমি এর আগের ভিডিওতে তুলে ধরেছি। তোমরা যদি দেখতে চাও তাহলে এই ভিডিওর লিঙ্কে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে, সেটা তুমি দেখে নিতে পারো। তোমাদের সিলেবাসে রয়েছে বাঙালির ধর্ম, সংস্কৃতি এবং বাংলা সাহিত্যের সাধারণ পরিচয়। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। আর এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্নোত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও, 350 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। কারণ আমরা সাধারণত 250 টাকা করে পার পেপার আমরা নিই, কিন্তু তোমাদের যেহেতু সিলেবাস অনেক বড়, অন্যান্য ইউনিভার্সিটির এই তোমাদের যা সিলেবাস একটি পেপারের, সেটা অন্যান্য ইউনিভার্সিটিতে 2টো পেপার রয়েছে। এগুলো 2টো মেজর পেপার বা 2টো মাইনর পেপারের সিলেবাস তোমাদের একসঙ্গে মার্জ করে তোমাদের এই সিলেবাস তৈরি করা হয়েছে। ফলে অনেক দ্বিগুণ সিলেবাস, 2টো পেপারের খরচ আমাদের একটা পেপার তৈরি করতেই লেগে যাচ্ছে, যে কারণে আমরা 500 টাকার জায়গায় 350 টাকা আমরা নির্ধারণ করেছি। তোমরা 350 টাকা পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের যে প্রশ্ন পরীক্ষায় উত্তর করতে হবে, 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর করতে হবে, অতিরিক্ত প্রশ্ন থাকবে। 5 মার্কের 4টি প্রশ্নের উত্তর করতে হবে, সেখানেও অতিরিক্ত প্রশ্ন থাকবে। 10 মার্কের 3টি প্রশ্নের উত্তর করতে হবে, সেখানেও অতিরিক্ত প্রশ্ন থাকবে। তোমাদের মোট 60 মার্কের লিখিত পরীক্ষা হবে, আর 75 মার্ক মোট 15 মার্ক তোমাদের ইন্টারনাল এক্সাম হবে, বা ওটা কলেজে তোমাদের পরীক্ষা হবে। তোমাদের যে মাইনর পেপারের সিলেবাস, এখানে তোমাদের সেই সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ। এর আগের ভিডিওতে আমি সিলেবাসটি তুলে ধরেছি, তবুও তোমাদের সামনে এক ঝলক দেখাচ্ছি, তোমরা দেখে নিতে পারো। এরপরে 2024-25 অনুযায়ী তোমাদের এখানে সাজেশন আমি তুলে ধরছি। তবে আমাদের কাছ থেকে তোমরা এই নোটসগুলো উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। যদি চাও, নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মাইনর এটি লিখে দেবে। সঙ্গে সঙ্গেই তোমাদের PDF কপি পাঠিয়ে দেওয়া হবে। কখনো কখনো ব্যস্ততার কারণে যদি মেসেজ তোমার না দেখি, সিন যদি না হয়, তাহলে তোমরা অপেক্ষা করবে, ঠিক তোমরা নোটস পেয়ে যাবে, কোনো টেনশনের কারণ নেই। তাহলে চলো আমরা আজকে সাজেশনের প্রশ্নগুলো দেখে নিই। আমাদের PDF কপিতেও এইভাবেই সিলেবাস দেওয়া থাকবে, তারপরে সাজেশনের প্রশ্ন, তারপরে পরপর সেই সাজেশনের প্রশ্ন অনুযায়ী উত্তর দেওয়া থাকবে। এখানে দেখো, সাজেশন 2024-25 পর্ব 1-এ তোমাদের প্রাচীন যুগ রয়েছে। 1 নম্বর, চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল ও প্রকাশনী সংস্থার নাম উল্লেখ করে চর্যাপদের কাব্যমূল্য বা গুরুত্ব বুঝিয়ে দাও। কাব্যমূল্য বিচার করে গুরুত্ব বুঝিয়ে দাও। তোমাদের এই অংশটুকু শুধু যদি দেয় পরীক্ষায়, তাহলে শুধু 5 মার্ক হিসাবে আসবে। আর যদি পুরো অংশটি যুক্ত করে দেয়, তাহলে 10 মার্ক হিসাবে আসবে। এটির অনেক ধরনের অথবা রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। আমাদের PDF কপি এমনভাবে তৈরি করা হয়েছে যে যেভাবেই প্রশ্ন ঘুরিয়ে আসুক না কেন, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা অতি সহজে করতে পারবে। এখানে এই কাটা কাটা অংশগুলো যদি দেয় পরীক্ষায়, তাহলে তোমাদের 10 মার্ক হিসাবে আসবে। আর যদি শুধু বলে চর্যাপদের সাহিত্যমূল্য বিচার করো বা গুরুত্ব বিচার করো, তাহলে 5 মার্ক হিসাবে আসবে। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্ন সব তুলে ধরছি না। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, চর্যাপদ কে, কবে, কী নামে, কোথা থেকে প্রকাশ করেন? চর্যাপদের রচনাকাল উল্লেখ করে এর সমাজচিত্র বিচার করো। অথবা আমি কাটা অংশগুলো বাদ দিয়ে বলছি, চর্যাপদে প্রতিফলিত তৎকালীন মানুষের জীবনযাত্রা বা সমাজ জীবনের পরিচয় দাও। বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। PDF কপির উত্তর অংশে বিভিন্নভাবে অথবা দিয়ে প্রশ্ন উত্তর করে দেওয়া আছে। তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। একদম PDF কপিতে উত্তর সহ কমপ্লিট তোমরা 350 টাকায় পেয়ে যাবে। কারণ এই নোট সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ ব্যয় করো। অনেকে কন্ট্রাক্ট করে নেয় যে তোমাদের 3000 নেবে বা 4000 নেবে বা 2000 নেবে, তারপরে তোমাদের নোটস দেবে। কিন্তু তুমি মাত্র 350 টাকায় এখন পেমেন্ট করলে এখনই ঘরে বসে তুমি কমপ্লিট নোটস পেয়ে যাবে। তোমাদের কন্ট্রাক্ট করে তোমাদের নোটস সংগ্রহ করার প্রয়োজন হবে না, এবং সেখানে তোমাদের লেখাবে পরীক্ষার 7 দিন আগে পর্যন্ত তোমাদের নোটস কালেক্ট করতে হবে। কিন্তু তোমরা এখনই আমাদের কাছে যোগাযোগ করলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি, ফোনপে, পেটিএম, গুগল পে নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে অরিজিনাল রিসিভ কপিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে তুমি লিখে দেবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মেজর, এই বলে লিখে দেবে। তোমাদের সঙ্গে সঙ্গে প্রশ্নোত্তরের PDF কপি পাঠিয়ে দেওয়া হবে, বা আমি ব্যস্ত থাকলে হয়তো 2-5 মিনিট দেরি হতে পারে।
তারপরে দেখো চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো, এটি 5 মার্ক হিসাবে আসার মতো। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, চর্যাপদ কার সম্পাদনায় কোথা থেকে প্রকাশিত হয়? কাটা প্রশ্নগুলো বিভিন্নভাবে আসতে পারে, সেই প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে। তোমাদের এর বাইরে কিছু চিন্তা করতে হবে না, চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। এরপরে মধ্যযুগ রয়েছে তোমাদের। মধ্যযুগে তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন, আদি মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পাঠ্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? বড়ুচণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলার কারণ ব্যাখ্যা করো। এখানে অথবা দিয়ে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন, উত্তর এক কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। আমি কাটা প্রশ্নগুলো বাদ দিচ্ছি। বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা বৈশিষ্ট্য বা কাব্য বৈশিষ্ট্য বা সাহিত্যমূল্য বা কাব্যমূল্য আলোচনা করো। অথবা প্রশ্ন এইভাবে আমাদের তৈরি করা হয়েছে, তোমাদের খুব সহজেই তোমরা এই প্রশ্ন উত্তরগুলো আয়ত্ত করতে পারবে। এগুলো তৈরি করা নোটস, সহজ সরল ভাষায় তৈরি করা হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কোথা থেকে আবিষ্কার করেন? এই কাব্যের মূল চরিত্রগুলির নাম লেখো। এই কাব্যের রাধা চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে রাধা চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক ও রচনাকাল লেখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করে বাংলা সাহিত্যের অভিনবত্ব বিচার করো। অথবা প্রশ্নগুলো তুলে ধরছি না। তারপরে দেখো, বাংলা সাহিত্য ধারায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রতিফলিত সমাজচিত্র আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে কৃষ্ণ চরিত্রের লৌকিক স্বরূপটি পরিচয় দাও। এখানে আমাদের যে প্রশ্নগুলো এখানে দেখছো, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পিডিএফ কপিতে দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলোর বাইরে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, এগুলো পড়বে, কিছু করার নেই। সিলেবাস অনেক বড়, কিন্তু এই বড় সিলেবাসই তোমাদের পড়াশোনা করতে হবে। মনসামঙ্গল কাব্যের উদ্ভব ও বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্তের কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো। এরপরে মনসামঙ্গল কাব্য থেকে তোমাদের প্রশ্ন, মনসামঙ্গল কাব্যে কেতকাদাস ক্ষেমানন্দের অবদান আলোচনা করো। তারপরে চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দরাম চক্রবর্তীর লেখা, ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। চণ্ডীমঙ্গল কাব্য রচনায় কবি মুকুন্দরাম চক্রবর্তীর আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপে আলোচনা করে তার কবি প্রতিভার মৌলিকত্বের দিকগুলি আলোচনা করো। এখানে অথবা দিয়ে প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার কবি প্রতিভার অভিনবত্বের দিকগুলি বিচার করো। এখানে অনেক রকমের অথবা দিয়ে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, উত্তর এক কিন্তু প্রশ্ন আলাদা। তারপরে ধর্মমঙ্গল কাব্য থেকে দেখো, ধর্ম ঠাকুরের স্বরূপ নির্দেশ করে যে কোনো একজন ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব বিচার করো। এখানে অথবা দিয়ে দেওয়া রয়েছে, ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তীর কবি কৃতিত্ব বা মৌলিকত্বের দিকগুলি বিচার করো। তারপরে 16 নম্বর প্রশ্ন দেখো, ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলার কারণ উল্লেখ করে এই ধারার একজন কবির কবি প্রতিভার মূল্যায়ন করো। তারপরে প্রশ্ন এখানে অথবা দেওয়া রয়েছে, সমস্ত অথবা তুলে ধরা সম্ভব নয়। ভারতচন্দ্র ও তার অন্নদামঙ্গল কাব্য, অন্নদামঙ্গল কাব্য রচনায় রায়গুণাকর ভারতচন্দ্রের কাব্যের বিশিষ্টতা বা কবি কৃতিত্বের পরিচয় দাও। অথবা ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্যকে রাজকণ্ঠের মণিমালার মতো মন্তব্যটি কার সম্পর্কে করা হয়েছে, তার মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো। এরপরের আরেকটি প্রশ্ন, ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল কাব্যে কটি খণ্ডে বিভক্ত? ভারতচন্দ্রের কবি প্রতিভা বিচার করে তাকে যুগসন্ধি কবি বলার হয় কেন, লেখো। তারপরে শিবায়ন কাব্য থেকে প্রশ্ন, শিবায়ন কাব্যধারা বলতে কী বোঝো? এই কাব্যধারার শ্রেষ্ঠ কবি প্রতিভার পরিচয় দাও। অনুবাদ সাহিত্য থেকে প্রশ্ন, ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভার পরিচয় দাও। মানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তুলে ধরছি না কারণ ভিডিও এমনিতেই অনেকটা লম্বা হয়ে যাবে। কারণ পুরো সিলেবাসের উপরে সাজেশনের প্রশ্নগুলো অর্থাৎ পিডিএফ কপিতে যে প্রশ্নোত্তরগুলো রয়েছে সমস্তই তুলে ধরছি। রামায়ণ ও মহাভারতের তুলনায় ভাগবত জনপ্রিয় কেন? 22 নম্বর প্রশ্ন। যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জন্য সাজেশন এবং ভীষণ ইম্পর্টেন্ট। বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তুলে ধরছি না। তারপরে দেখো, কৃত্তিবাস ওঝার রামায়ণের জনপ্রিয়তার কারণ সংক্ষেপে লেখো। 24 নম্বর প্রশ্ন, রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভার দিকগুলি আলোচনা করো বা শ্রেষ্ঠত্বের দিকগুলি আলোচনা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। তারপর দেখো, পদাবলী সাহিত্য থেকে তোমাদের 4 জন পদাবলী কবি আছে, বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস ও জ্ঞানদাস। দেখো 25 নম্বর, বিদ্যাপতি ও চণ্ডীদাসের তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তারপর প্রাক চৈতন্য যুগের যে কোনো একজন বৈষ্ণব কবির কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো। তুমি চণ্ডীদাস অথবা বিদ্যাপতি যে কোনো একজন কবির কবি প্রতিভার পরিচয় দিতে পারো। তারপরে এখানে এই প্রশ্নটি অথবা হিসাবে আরেকটি তুলে ধরা হয়েছে, বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন? সেই বিষয়ে তোমার মতামত দাও। বিদ্যাপতি বৈষ্ণব পদকর্তা হিসাবে বিদ্যাপতির কৃতিত্ব বিচার করো।
তারপরে চৈতন্য পূর্ব দরকার নেই, এই প্রশ্নগুলো আমি অত তুলে ধরছি না, সমস্ত প্রশ্ন তুলে ধরলে প্রচুর সময় লাগবে। বৈষ্ণব পদকর্তা হিসাবে জ্ঞান দাসের কৃতিত্ব বিচার করো, বৈষ্ণব পদকর্তা হিসাবে গোবিন্দ দাসের কৃতিত্ব বিচার করো। তবে প্রথম যে দুটো দেখলে ওই দুটো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পিডিএফ কপিতে উত্তরগুলো যেগুলো দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি, আর যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 30 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম চৈতন্য জীবনী কাব্য কোনটি এবং কেন, এই বিষয়ে তোমার মতামত দাও। অথবা বাংলা সাহিত্যে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্যের গুরুত্ব আলোচনা করো, এখানে আরও অথবা দেওয়া রয়েছে। 31 নম্বর প্রশ্ন, মধ্যযুগের রচিত চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দাও, কোন কোন কাব্যকে তুমি শ্রেষ্ঠ মনে করো, তার যুক্তি সহ আলোচনা করো, এখানে আরও অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্ন তুলে ধরছি না। সপ্তদশ শতকের মুসলমান কবি, দেখো সপ্তদশ শতাব্দীর মুসলমান কবিদের সম্পর্কে কেউ কেউ বলেন যে তারাই মধ্যযুগীয় বাংলা সাহিত্যে গতানুগতিকতা ভঙ্গ করে নতুনত্বের পরিচয় দেন। এই প্রসঙ্গে আরাকান রাজসভার কবিদের অবদান আলোচনা করো। এছাড়া এখানে আরও অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো আমি বলছি না। তাছাড়া দৌলত সৈয়দ আলাওয়াল ও দৌলত কাজী আলাদাভাবেও প্রশ্ন রয়েছে, একটি সার্বিক এবং আলাদা পৃথকভাবে রয়েছে। তারপরে দেখো মধ্যযুগ থেকে লাস্ট দুটো প্রশ্ন, শাক্ত পদাবলীর পদ রচনায় রামপ্রসাদ ও কমলাকান্ত ভট্টাচার্যের অবদান আলোচনা করো। নাচ সাহিত্য কী, সংক্ষেপে নাচ সাহিত্য ধারার বর্ণনা দাও। এ হয়ে গেল প্রাচীন ও মধ্যযুগ। এবার আধুনিক যুগ, এই অংশটুকু পর্যন্ত কিন্তু একটা পেপারের সাজেশন, কিন্তু তোমাদের যেহেতু দুটো পেপার একসঙ্গে করে দিয়েছে, তাই তোমাদের দুটো পেপারের যে সিলেবাস সেই অনুযায়ী তোমাদের পড়তে হবে, কিছু করার নেই। পর্ব 2 রয়েছে আধুনিক যুগ। দেখো আধুনিক যুগের প্রথম প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। অথবা বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান আলোচনা করো। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাত্র 350 টাকায়, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়া প্রয়োজন হবে না। তোমরা 350 টাকা পেমেন্ট করে নোটসগুলো যদি সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, এতে সময় এবং অর্থের অপচয় হয়। তোমরা সেই সময় যদি এই নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করো, তাহলে তোমরা এখান ওখান ছুটে বেরিয়ে যে সময় লস করো, সেই সময়ের মধ্যে তোমাদের নোটসগুলো পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে ফেলতে পারবে। 2 নম্বর প্রশ্ন, দেখো বাংলা গদ্যের বিকাশে বা মৌলিক প্রবন্ধ রচনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। তারপর বাংলা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। তারপরে দেখো বাংলা গদ্যের বিকাশে প্রমথ চৌধুরীর অবদান আলোচনা করো। এগুলো স্টার দেওয়া রয়েছে, স্টার দেওয়াগুলো তোমাদের জন্য সাজেশন এবং ইম্পর্টেন্ট। কাব্য কবিতা, দেখো বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের। ভোরের পাখি কাকে বলে, তার কই প্রতিভার পরিচয় দাও। অথবা বাংলা গীতিকাব্যের ধারে বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। তারপরে প্রশ্ন, এটিও ইম্পর্টেন্ট, বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। অথবা বাংলা কাব্যধারে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। তারপর নাটক থেকে তোমাদের প্রশ্ন, বাংলা ঐতিহাসিক নাটকে দ্বিজেন্দ্র লাল রায়ের অবদান আলোচনা করো। তারপর বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, এটি ভীষণ ইম্পর্টেন্ট, বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, রূপক সাংকেতিক নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব বিচার করো। 6 নম্বর প্রশ্ন, গণনাট্য আন্দোলনে বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো। তারপর প্রশ্ন, বাংলা নাটকে বা একাঙ্ক নাটকে মনোমত রায়ের অবদান আলোচনা করো। উপন্যাস থেকে তোমাদের প্রশ্ন, তোমাদের পুরো সিলেবাস কভার করা আছে। তোমাদের এই সিলেবাস অনুযায়ী তোমাদের পুরো সিলেবাসের প্রায় 80% কভার করা আছে। তাই তোমরা দেরি না করে আজই নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই নোটস সংগ্রহের জন্য অনেক জায়গায় ছোটাছুটি এবং অর্থ এবং সময় অপচয় করার প্রয়োজন হবে না। তোমাদের নোটসের উত্তরের অংশগুলো দেখাবো, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। যেগুলোতে স্টার বেশি দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো 9 নম্বর বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে, বাংলা উপন্যাসের ধারায় ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বলতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়, এদের 3 জনকে একসঙ্গে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বলা হয়। তারপরে দেখো ছোট গল্প থেকে তোমাদের প্রশ্ন, এটাই লাস্ট অধ্যায়। বাংলা ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাংলা ছোট গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। তারপর বাংলা ছোট গল্পে মহাশ্বেতা দেবীর অবদান আলোচনা করে, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর, এটিও ভীষণ ইম্পর্টেন্ট, বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। তারপর ছোট গল্প থেকে আরেকটি লাস্ট প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ, বাংলা ছোট গল্পে রাজশেখর বসু ওরফে পরশুরামের কৃতিত্ব বিচার করো। এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্ন উত্তর পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে, অর্থাৎ 2, 5 এবং 10 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। মানে সাজেশন দেখলে এরপরে সেই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে একাধিক অথবা দিয়ে সুন্দর করে প্রশ্ন সেট করা রয়েছে এবং উত্তরগুলো পয়েন্ট আকারে লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ।
পয়েন্ট আকারে লেখা রয়েছে এবং উদ্ধৃতি দিয়ে সুন্দর করে লেখা রয়েছে। এইভাবেই তোমরা পরীক্ষার খাতায় লিখবে, তাহলে তোমরা ফুল মার্কস পাবে। দেখো কতগুলো অথবা দেওয়া রয়েছে, একদম সুন্দর করে পয়েন্ট আকারে যেভাবে লেখা আছে পরীক্ষার খাতাতে এইভাবেই তোমরা উত্তরগুলো লিখবে। এবং তোমরা যদি এইভাবে লিখে আসতে পারো খুব ভালো মার্কস পাবে এবং খুব ভালো ফলাফল হবে। কারণ আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির নোটস তৈরি হয়, তারা যারা আমাদের কাছ থেকে নিয়মিত নোটস সংগ্রহ করে তারা আমাদের কাছ ছাড়া আর অন্য কোনো জায়গা থেকে নোটস নেয় না বা কারো উপরে ভরসা করতে পারে না। এমনকি যারা বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদের পড়ায় তারাও আমাদের কাছ থেকে গাইড বুক হিসাবে নোটসগুলো সংগ্রহ করে। তাই তোমরা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। সমস্ত বিষয়ের নোটস আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারাই তৈরি হয় এবং প্রচুর খরচ হয়। সেই খরচ তোলার জন্যই তোমাদের কাছ থেকে এই অ্যামাউন্টটা নেওয়া হচ্ছে, কারণ ইউটিউব চ্যানেলে যে ভিডিও সেইভাবে ভিউজ হয় না, তোমরা কমপ্লিট ভিডিও দেখো না, ফলে আমাদের রেভিনিউ জেনারেট হয় না। যেমন 1 বছর ধরে আমাদের এখন পর্যন্ত $100 জমেনি। $100 হলে 8 থেকে $8,500 টাকা হয়, কিন্তু সেই $100 পর্যন্ত জমেনি। তাহলে এই চ্যানেলের উপরে ভরসা করে আমাদের এই কাজ করা সম্ভব নয়। তাই তোমরা চাইলে এই নোটসগুলো সংগ্রহ করতে পারো, তোমরা নিজেরা যেমন উপকৃত হবে সেই সঙ্গে আমাদের এই কাজ চালিয়ে যাওয়া সুবিধা হবে। আর তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস নাও, আমাদের খরচ যদি উঠে আসে, আগামী সেমিস্টারের সমস্ত পেপারের নোটস পাবে এবং তোমাদের কোনো টেনশন করতে হবে না, ঘরে বসেই তোমরা সমস্ত রকমের সহযোগিতা পাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।